বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসন ও কর্মসংস্থান চায় প্রান্তিক জনগোষ্ঠী। মিলছে খাল খননের সুফল, স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ। ফ্যামিলি কার্ডের টাকা দু মাস পেয়েছি, খুব ভালো লেগেছে। সরকারের কাছে আশা করি আমাদের নিরাপদ, আমরা শান্তিতে বাস করতে পারি, মাদক যাতে এলাকা থেকে দূর হয়। ঝিনাইখড়ি খাল খনন করার পরেই আমাদের এখানকার মানুষের অনেক উপকার হয়ে গেছে। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট সংস্কারে কোটি কোটি টাকা গচ্চা। নদী ভাঙন রোধে নেই টেকসই প্রকল্প। সরকারি 2 দপ্তরের রশি টানাটানিতে আটকে আছে সমাধান। বরাদ্দের জন্য আমরা পরপর 3টে চিঠি দিয়েছি। অর্ধপতি পর্যন্ত আমরা কোনো বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। পানির কোনো কারিগরের সহযোগিতার জন্য সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে অনেকবার করেছি এবং আমরা বর্তমানে এবং অতীতে আমরা করার জন্য প্রস্তুত আছি। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলার রায় 3 আসামির মৃত্যুদণ্ড। গাজীপুরে শিশু মুসা খুনের ঘটনায় আসামির ফাঁসির আদেশ। গাজীপুরে ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির আলামত। শ্রীপুরে জঙ্গলে মিলেছে 12টি ঘোড়ার মাথা, চামড়া আর হাড়গোড়। তদন্তে নেমেছে পুলিশ। সকালে উঠছি, দেহারে গেছি, ঠিকই 12টা মাথা পরে রয়েছে, একটা ঘোড়া হাফ পরে রয়েছে। প্রতারকরা তারা এগুলা বিক্রি করে, কিন্তু তারা এটা কম টাকা দিয়ে আনছে, এটা অনেক টাকা লাভ করছে। পর্যাপ্ত হারভেস্টার মেশিন না থাকায় প্রাকৃতিক দুর্যোগে হাওরে বাড়ছে ফসলের ক্ষতি। ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণের দাবি চাষিদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ। সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। 6 মাস পূরণ হলো বিএনপি সরকারের। সাধারণ মানুষের বিপুল প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে এই 6 মাসে, কি বলছেন গ্রামের মানুষ? সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকট বেশ ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। জানব প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা ও প্রাপ্তির কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিপুল প্রত্যাশা গড়ে ওঠে মানুষের মাঝে। ভোটে বড় বিজয়ের পর 6 মাস পূর্ণ হলো বিএনপি সরকারের। সময়টা খুব বেশি না হলেও চাওয়া পাওয়ার হিসেব করছেন অনেকে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম 6 মাসেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে সরকার, যা কিছুটা স্বস্তি দিয়েছে উপকারভোগীদের। তবে দ্রুত এর আওতা বাড়ানোর দাবি গ্রামাঞ্চলের মানুষের। পাশাপাশি সার সহ কৃষি উপকরণের দাম কমানো ও চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। ফ্যামিলি কার্ডের টাকা দু মাস পেয়েছি, খুব ভালো লেগেছে। আমি বিধবা মানুষ, আমাকে কেউ আগে কার্ড করে দেয়নি। বাচ্চাটার আমার কিডনির সমস্যা, এই কিডনির সমস্যার উপকরণের জন্য আমার টাকাটা ধরেন কাজে লাগে। এটা কৃষক কার্ড আমাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রী সাহেব, এটা দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। আমার একটা অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে, এই কৃষি কার্ডটা যাতে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হয়। সরকারের কাছে দাবি করছে যাতে সার কমানো যায় এবং আমরা চাষি, গরিব চাষি আছে অনেকেই, যাতে বাঁচতে পারে। বিগত বছরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ ছিল সাধারণ মানুষের মাঝে। প্রথম 6 মাসে সরকার কতটা সফল এই সমস্যা সমাধানে, কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? সরকার যে প্রতিশ্রুতি দিছিল বাঙালির দেশবাসীর উদ্দেশ্যে, সরকার ঠিক মতনই চলছে। আপাতত 6 মাসে কি বুঝবো, ভালো মন্দর কিছু আপাতত বোঝা যায় না। এলাকার সন্ত্রাস বেশি, কোনো নিরাপত্তা নেই। এলাকায় যেমন মাদকের মাত্রাটা এখন অনেক বেশি, মানে চাই মাদক নিরাময় হোক। সরকারের কাছে আশা করি আমাদের নিরাপদ, আমরা শান্তিতে বাস করতে পারি, মাদক যাতে এলাকা থেকে দূর হয়। সম্প্রতি আমদানি করা এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ, যাতে বেশ ভোগান্তি পোহাতে হয় গ্রামাঞ্চলের গ্রাহকদের। জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার আবেদন সাধারণ মানুষের। আমাদের সমস্যা একটাই ঘাটতি, শুধু কারেন্টের ঘাটতি। দেশে লোহার দাম বেশি, কয়লার দাম বেশি। বর্তমান ব্যবসা বাণিজ্য কিছু নাই, সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। যেমন 100 কুশাল আলছি বেচা কিনা নাই। আমরা গরিব মানুষ, যে দ্রব্যমূল্যের যে জিনিসের দাম, তাতে আমরা এই দিন মজুরি খাটে আমাদের হয় না। বেকার যারা আছে, অন্তত বয়স্ক, এইসব ছেলে মেয়েদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল ও নদী খনন। এরই মধ্যে বিভিন্ন স্থানে খাল খননের সুফলও মিলেছে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ স্থানীয়দের। জঙ্গল ছিল, এখানে দালানের মতো পরিস্থিতি ছিল না, এত নোংরা, এত পরিবেশ খারাপ ছিল। ঝিনাইখড়ি খাল খনন করার পরেই আমাদের এখানকার মানুষের অনেক উপকার হয়ে গেছে। খাল খনন করাতে আমরা কয়দিন আগে যে বর্ষাটা ছিল, বর্ষার মৌসুমে আমরা অনেক লোক যারা মাছ মারে জীবিকা নির্বাহ করে মাছ পেয়েছে, মাছ বিক্রি করে তাদের জীবন চালাইছে, পরিবার চালাইছে। আমরা সবাই খুশি এবং আঙ্গারের জন্য খুবই উন্নয়নমূলক কাজ হয়েছে। সামনের দিনগুলোতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আরও তৎপর হবে, এমনটাই চাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রতি বছর জোড়াতালি কাজে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। তবুও দেশের গুরুত্বপূর্ণ নৌ রুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে থামছে না নদী ভাঙন। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে ঘাটের বিভিন্ন অংশ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দুটি ঘাট বন্ধও রয়েছে। কিন্তু এই ঘাটকে স্থায়ীভাবে রক্ষা করবে কে? পানি উন্নয়ন বোর্ড নাকি বিআইডব্লিউটিএ? দায়িত্ব নিয়ে সরকারের দুই দপ্তরের মধ্যে চলছে রশি টানাটানি। আর এরই মধ্যে জোড়াতালি দিয়ে সচল রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ এই নৌঘাট। একটু একটু করে বিলীন হচ্ছে পাটুরিয়া ঘাট। ৩ নম্বর ফেরিঘাটের এই চিত্রই বলে দিচ্ছে ভাঙনের ভয়াবহতা। বর্ষার করাল গ্রাসে ধসে পড়ছে পার ও প্রতিরক্ষা ব্যবস্থা। ঝুঁকিতে পড়ছে ঘাটের সংযোগ সড়ক সহ বিভিন্ন স্থাপনা। ঘাটের অবস্থা ভালো না, এই লোড গাড়ি নিয়ে ওঠা মেলা অনেক কষ্ট হয়ে যায়। বিআইডব্লিউটিএর যে অফিসারগুলো যারা ঘাটে আসে বা কাজ কাম করে, তাদের যে যে অ্যাক্টিভিটিস কোনো কিছুই নাই। নামে মাত্র কিছু জিও ব্যাগ ফেলছে, এক ব্যাগ ফেলে 10 ব্যাগের নাম বলছে, তাছাড়া আর বলে নাই। এভাবে তো চলতেছে। টাকা পয়সা এনে মনে খাইয়ে দিয়ে মনে তারা কোনো ঘাটের কোনো কাজকর্ম কোনো কিছু করতেছে না। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট। 4 নম্বরও হুমকির মুখে। বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আর উদ্বেগ স্থানীয়দের। 5 নম্বর ঘাট থেকে বাঁশকান্দি পর্যন্ত বিআইডব্লিউটিএর যে এরিয়া, এখানে কোনো কাজ করে না, কোনো গুরুত্ব নাই এদের। আমরা পাটুরিয়া ঘাটের জনগণকে ভাগাভাগি দেখতে চাই না, আমরা নদী শাসনের কাজ চাই। আমরা অনেক মানববন্ধন করছি, আমরা এই তাল বাহানার দেখতে চাই না। ভাঙন অব্যাহত থাকায় প্রভাব পড়ছে ফেরি চলাচল ও যানবাহন পারাপারে। অথচ ভাঙন রোধে গেল 1 বছরে 2 কোটিরও বেশি টাকা খরচ করেছে বিআইডব্লিউটিএ। 4 এবং 5-এর মাঝখানে ভাঙছে, 3 এবং 4-এর মাঝখানে ভাঙছে, লঞ্চ ঘাট এবং 3-এর মাঝখানে ভাঙছে। শুধু খালি আমাদের ঘাটগুলোই আছে, আর অন্য 2 পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এই ব্যাপারে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তারা আমাদের ঘাটগুলি সংস্কার করতেছে, কিন্তু এখন ওই কাজগুলি কে করবে, তারা করবে না পানি উন্নয়ন বোর্ড করবে, এটা আমরা ঠিক জানতেছি না। ঘাট রক্ষার দায়িত্ব কার? এ নিয়ে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের। সরকারি 2 দপ্তরের এই টানাপোড়েনে আটকে আছে স্থায়ী সমাধান। বিআইডব্লিউটিএ কে যদি 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই পাটুরিয়া এবং দৌলতদিয়া ফেরিঘাট ভাঙন রোধে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। এই বরাদ্দের জন্য আমরা পরপর 3টে চিঠি দিয়েছি। অদ্যবধি পর্যন্ত আমরা কোনো বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি আমাদের কাছে যে কোনো সময়, আমি মাঠ পর্যায়ে থেকে বলছি, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে কোনো কারিগরি সহযোগিতার জন্য সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে অনেকবার করেছি এবং আমরা বর্তমানে এবং অতীতে আমরা করার জন্য প্রস্তুত আছি। ঘাট রক্ষার নামে 1 বছরে 2 কোটি 20 লাখ টাকা খরচ নিয়ে নানা অভিযোগ থাকলেও আরো 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বিআইডব্লিউটিএ। স্থানীয়দের অভিযোগ, টাকা খরচে আগ্রহ যতটা, দায়িত্ব পালনে ততটা মনোযোগী নয় সরকারি প্রতিষ্ঠানগুলো। তাই ভাঙন থেকে মুক্তি মিলছে না নদী তীরবর্তী মানুষের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নারায়ণগঞ্জে আলোচিত বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলার রায়ে 3 আসামিকেই ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা জজ আদালতের বিচারক শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। 3 আসামির মধ্যে অনেকের বিরুদ্ধে 5টি, আকাশের বিরুদ্ধে 10টি ও চান্দিবাবুর বিরুদ্ধে 1টি হত্যা মামলা রয়েছে। মামলায় বলা হয় 2024 সালে 12 ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় দেওভোগের
মিন্নত আলী সাহেবের মাজারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও 1800 টাকা নিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে 14 ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় মামলা করে পরিবার। ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান নিহত সীমান্তের বাবা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজের সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় এবং 3 জন ছিনতাইকারী পরবর্তীতে ধৃত হয়। তারা 164-এ তাদের দোষ স্বীকার করে। গাড়িটা দ্রুত হয়ে গেছে গা, আমি সকলের প্রতি আমি কিন্তু প্রকাশ করি। আমি আশা করবো এইটা যাতে উচ্চ আদালতে দ্রুত শেষ হয়ে যায়। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে শিশু মুসা হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। মামলায় উল্লেখ করা হয় 2023 সালের 26 জুন কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু মুসা। নিখোঁজের পরদিন প্রতিবেশী শাহজাহানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মুসার বাবা একটি হত্যা মামলা করেন। পরে বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাকে ফাঁসির আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে হাজির করা হয়। গেল দিন সারা দেশে হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1031 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ যাবৎ প্রাণ গেছে 915 শিশুর। এছাড়া 24 ঘন্টায় 50 শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 981। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15 মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,43,778 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,930। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,25,326 রোগী, যাদের মধ্যে 1,20,913 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে। গাজীপুরে ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির আলামত মিলেছে। সকালে শ্রীপুরের জঙ্গল থেকে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা ঘোড়াগুলো জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস নিয়ে গেছে কোনো একটি চক্র। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর বর্মী আঞ্চলিক সড়ক মুদিপাড়া এলাকায় এই সড়ক থেকে পায়েহাঁটা পথ গেছে গভীর জঙ্গলে। এই বনের মাঝেই মিলেছে 12টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড়। স্থানীয়রা জানায় সোমবার সকালে কয়েকজন জঙ্গলে ঘাস কাটতে গিয়ে জবাই করা ঘোড়ার মাথা ও হাড়গোড় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয়দের ধারণা কোনো চক্র নির্জন এলাকায় ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে হোটেল রেস্তোরাঁয় বিক্রির উদ্দেশ্যে। সকালে হুতুম তো উঠছি উঠে গেছি, ঠিকই 12টা মাথা পরে রয়েছে, একটা করে হাফ পরে রয়েছে আর হেডি সব নিচে গিয়ে হাড়গুড় কিছুই নিয়ে নাই, মাংসটি খুলে নিয়ে গেছে সব। হয়তো পুরো রেস্টুরেন্টে কোনো দিচ্ছে ও অর্ডার লইছে, এইসব জায়গায় দিচ্ছে আর কি। গরুর গোস্ত বিলা প্রতারকটা তারা এগুলা বিক্রি করে, কিন্তু তারা এটা কম টিয়া দিয়ে আনছে, এটা অনেক টাকা লাভ করছে। এদিকে আগে খাওয়াইব, এটা আমার মতন সাধারণ মানুষে খাইব। আমি চাই এর জন্য সরকার আইনত ব্যবস্থা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা কী কারণে ঘোড়াগুলো জবাই করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রায় 2-3 কিলোর ভিতরে আশেপাশে আর কোনো বাড়িঘর নাই। বন বিভাগের বিশাল বড় জঙ্গল। ওখানে গিয়ে দেখলাম যে ঘোড়ার মাংস, মানে ঘোড়া জবাই করে হয়তো মাংস সব নিয়ে গেছে, হাড়গুলো পড়ে আছে এবং মাথাগুলো পড়ে আছে। এই ঘটনায় জড়িতদের যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান চালাচ্ছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করার ঘটনা ধরা পড়ে। এসব ঘটনায় জড়িতদের কেউ কেউ ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবারও এই অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শ্রমিকরা। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমি না খাই মরমু।
আমাদেরকে এই কর্ম আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টা বয়ে তাই গ্যাস লইতে পারি না, কালে সারা রাত বসি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে রূপগঞ্জের কালাদি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা জানায় এশিয়ান হাইওয়ে সড়কটি 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কের দুই পাশে কয়েকটি গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হয়, তাই স্থানীয়রা একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী বুধবার আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে জোরে সোরে। সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মন্ত্রী উপদেষ্টা জানালেন, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন নিয়ে আরও যাচাই বাছাই চলছে। মাথায় রাখতে হচ্ছে নানা ঝুঁকিও, জানাচ্ছেন তৌহিদ হোসেন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিপদে আছে বাংলাদেশ। প্রকট হচ্ছে লোডশেডিং। এই অবস্থায় বিকল্প হিসেবে বারবার আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ মিলবে সেই ভাবনা চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। 2 ধাপে সফল হয়েছে 2100-র বেশি পরীক্ষা, আরও বাকি কয়েকটি। প্রতিটি বিষয় যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে, একবার চালু হলে রূপপুর থেকে সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে 24 ঘন্টা। নতুন জ্বালানি দিতে হবে প্রতি 1.5 বছর পর পর। এ সময় একটি ইউনিট বন্ধ থাকতে পারে সর্বোচ্চ 2 মাস। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় সেটার টলারেন্স লেভেল, এরর টলারেন্স লেভেল ইজ ভেরি লো, different than other electricity. So we need to make sure যে national grid connect হবে রূপপুরে, that national grid has that capacity to have the lowest possible error rate, so transmission যেন কোনো প্রবলেম না হবে। এই জন্য আমরা পিজিসিবি এবং ট্রান্সমিশন এবং পাওয়ার সবার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা কাজ করছি। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনে মূলত বাঘাবাড়ি 230 কেভি, বগুড়া 400 কেভি ও গোপালগঞ্জের আরেকটি 400 কেভির অবকাঠামোর কথা ভাবা হয়েছিল। এরই মধ্যে বেশিরভাগের কমিশন শেষ। তবে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনে দরকার আরও প্রস্তুতি। নিউক্লিয়ারের স্পিড, নিউক্লিয়ারের যত দ্রুত গতিতে চলে, এগুলোকে সিঙ্ক্রোনাইজ করার মতো ব্যবস্থা আমাদের এফিশিয়েন্ট না। যে কোনো সময় দেশে এরকম সিঙ্ক্রোনাইজ না করে যদি আমরা যাই, তাহলে কোলাপস করতে পারে। পিজিসিবিতে করাচ্ছে এবং আমি বিদেশি কনসালটেন্ট নিয়ে এসেও এটাকে, যারা যেসব দেশের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের নিয়ে এসে স্টাডি করে আমাদের কী কী আপগ্রেডেশন করতে হবে। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুৎ কত দামে মিলবে তা এখনো চূড়ান্ত নয়। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আলাদা ক্রয় চুক্তি হবে পিডিবির সাথে। কাজের শুরুতে প্রতি ইউনিটের দাম বলা হয়েছিল 3 থেকে 4 টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণে বদলে গেছে অনেক সমীকরণ। রূপপুরের অনেকগুলো পেমেন্ট এই মুহূর্তে আটকে আছে বলে আমরা জানি, যেহেতু রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে কিছু বাড় দেওয়া আছে। ফলে বাংলাদেশ এই চ্যানেলগুলো ব্যবহার না করতে পারার কারণে রাশিয়ার সঙ্গে বেশ কিছু পেমেন্টসের কিছু ডিফারমেন্ট হচ্ছে, আটকে আছে। সেই কারণেও এই কাজগুলো শ্রুত যাচ্ছে কিনা সেটা পরিষ্কার না আমাদের কাছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2028 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কাজ করতে এসে তিস্তা মহাপরিকল্পনাকে বেশ চ্যালেঞ্জিং মনে করছে সরকার। বাস্তবায়নে ব্যর্থ হলে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা আরও বাড়বে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে এসব কথা জানান তিনি। বলেন, নদীর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন, একে নিয়ন্ত্রণে আনলে তার পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করতে হয়। এই জন্য একটি সমন্বিত সমাধান দরকার, যার মাধ্যমে দেশবাসীকে পুরো বিষয়টি স্থায়ী সমাধান দেওয়া সম্ভব হবে। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানান আনি। অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা একসময় মায়ের মতো ছিল, এখন তিস্তা পারে মানুষের হাহাকার কত দ্রুত দূর করা যায় সেটাই করতে চায় সরকার। এ সময় আলোচকরা তিস্তার সমস্যার সমাধানে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি,
যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও। হাওড়াঞ্চলে বোরো ফসলে দুর্যোগের ঝুঁকি কমাতে ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতির দাবি জানিয়েছেন নেত্রকোনার চাষিরা। কৃষকরা বলছেন, দ্রুত ফসল তুলতে এবার পর্যাপ্ত হারভেস্টার মেশিন পাওয়া যায়নি, এজন্য ফসলের ক্ষতির পরিমাণও বেড়েছে। ক্ষতি হওয়ার পর ভর্তুকি না দিয়ে স্থায়ী সমাধানের প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি। কৃষকের কথা মাথায় রেখে হাওড়াঞ্চলে আধুনিক যন্ত্রপাতি সরবরাহে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। গেল মৌসুমে অতিবৃষ্টি আর ঢলের পানিতে নেত্রকোনার হাওড়াঞ্চলে এভাবেই তলিয়ে যায় কৃষকের বছরের একমাত্র বুড়ো ফসল। চোখের সামনে পাকা ধান তলিয়ে যেতে দেখলেও কিছুই করার ছিল না তাদের। কিছু কিছু এলাকায় ধান কাটার আধুনিক যন্ত্র, হারভেস্টার থাকলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সব মিলিয়ে জেলার ৭০,০০০ হেক্টর জমির ফলন নষ্ট হয়। বছর বছর আগাম বন্যা আর পাহাড়ি ঢলের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত চাষিরা। ভর্তুকি না দিয়ে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি সরবরাহের দাবি কৃষকের। একটা ওয়ার্ডে ৪-৫টা গ্রামের মধ্যে একটা হারভেস্টার, এবং হাওরগুলা খুব বড় বড়, এখানে একটা হারভেস্টারে পারে না। এই লাগানোর টিয়া করতে হয়েছে, কাটার টিয়া করতে হয়েছে, সার টিয়া করতে দিয়ে দোষী আরো মেশিন বরাদ্দ করুন, আমরা কৃষকের কিছুটা বাচ্চা যাইব, নাহলে তো যেমন বৃষ্টির পানিতে ডুবে যাইব। কৃষকের এমন দাবির পরিপ্রেক্ষিতে সরকার হাওর অঞ্চলের কৃষিতে আধুনিকরণের উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি কলমাকান্দার হাওর পরিদর্শন শেষে উপজেলাকে পাইলট প্রকল্প হিসেবে কৃষিতে শতভাগ আধুনিক যন্ত্রের ব্যবহারের পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা যদি এই কৃষিকাজে ধানের চারা তৈরি এবং চারা রোপণ, কর্তন, মারাই এবং শুকানো প্রত্যেকটা কাজ যদি বিশেষ করে হাওরবাসীরা যদি মেশিনের মধ্যে করতে পারে, আমার মনে হয় যে আগাম বন্যা থেকে তারা তো রক্ষা পাবেই, এবং এই বিশাল অঙ্কের যে প্রোডাকশন, যে ফসল উৎপাদন হবে, এটা সারা দেশের জন্য উপকার হবে। চীন, জাপান সহ উন্নত দেশ থেকে কৃষি যন্ত্র আমদানির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাকে গতিশীল করতে সরকারের পরিকল্পনার কথা জানালেন নেত্রকোনার ১ আসনের সংসদ সদস্য। কমিউনিটি বেসড হারভেস্টিং সিস্টেমটা আমরা চালু করব। অফকোর্স প্রশাসনের যারা আছেন তিনারা এই বিষয়ে কাজ করছেন, আমরা মনে করি আমরা স্পিতে লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধু কলমাকান্দায় নয়, জেলার ৭ উপজেলার হাওর অঞ্চল সহ প্রতিটি এলাকায় কৃষিতে ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্র সরবরাহের দাবি কৃষকের। তাপস সরকার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ পীর কেল্লা বাবার মাজারের ৭ দিনব্যাপী ওরসের দান বাক্স থেকে পাওয়া গেছে ১২ বস্তা টাকা ও সোনা রূপা সহ বিদেশি মুদ্রা। সকালে মাজারের দান বাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। সোনালী ব্যাংক ও মাজার মাদ্রাসার শিক্ষার্থী মিলিয়ে অর্ধশত মানুষ গণনা কাজে অংশ নিয়েছেন। এছাড়াও ভক্তদের দেওয়া পশু পাখি ও অন্যান্য সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে। মাজার কমিটির সহসভাপতি জানান, গণনা শেষে চূড়ান্ত অর্থ সংগ্রহের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে গত ১০ আগস্ট শুরু হয় মাজারের ৭ দিনব্যাপী ওরস। স্ট্রেট করা খুবই জটিল অবস্থা। গণনা কার্যক্রম শেষ হলে আমরা জানতে পারবো যে টোটাল টাকাটা কত। দেন হচ্ছে আমরা এটা সোনালী ব্যাংকে আমাদের যে মাজারের নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দেব। মৃত্যুর সঙ্গে দীর্ঘ ২ মাস লড়াই শেষে মায়ের কোলে ফিরেছে মাত্র ৬০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়ে এক শিশু। চাঁদপুরে চিকিৎসকদের নিরলস চেষ্টা ও বাবা মায়ের ধৈর্যই এনে দিয়েছে এই সাফল্য। জেলা পর্যায়ের হাসপাতালে এত কম ওজনের শিশুকে বাঁচানো বড় সাফল্য হিসেবে দেখছেন চিকিৎসকরা। ২ সন্তানের জন্য প্রহর গুনছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লা গ্রামের বাসিন্দা জাকির তানজিনা দম্পতি। কিন্তু ৫ মাসের সময় দেখা দেয় জটিলতা। ঢাকার একটি হাসপাতালে জরুরি সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় যমজ সন্তান। দুজনেরই ওজন ৬০০ গ্রামের ঘরে। মাথা, ফুসফুস, হৃৎপিণ্ড সহ শরীরের অনেক অঙ্গই তৈরি হয়নি ঠিকঠাক। জন্মের ৪ দিন পরই মারা যায় এক শিশু।
চিকিৎসকরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন অপর শিশুকে বাঁচানোর। তবে হাল ছাড়েননি বাবা মা। শেষ চেষ্টা হিসেবে গত 19 জুন শিশুটিকে ভর্তি করা হয় বেসরকারি চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে। মোটামুটি বাচ্চারা গ্রোথ ভালো হয়েছে, বাচ্চার সকল অর্গানগুলো আসছে আলহামদুলিল্লাহ। আজকে 2 মাস, এখন বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। আমরা তো আশার আলো ছিল না, এখন তো বাবু মোটামুটি সুস্থের দিকে, আমরা এখন খুবই খুশি। চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আজিজ মিয়া ও ডাক্তার রুমান মিজির তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি নিশ্চিত করা হয় প্রয়োজনীয় পুষ্টি। ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে ছোট্ট শিশুটি, বাড়তে থাকে ওজন। প্রায় 2 মাসের লড়াই শেষে গত 14ই আগস্ট এনআইসিইউ থেকে কেবিনে নেওয়া হয় শিশুটিকে। এখন তার ওজন 1 কেজির বেশি। জার্নিটা যখন শুরু করি আমরা তখন ভাবিনি যে বাচ্চাটাকে আমরা কেয়ার দিতে পারবো এবং এটাকে আমরা ডিসচার্জ দিতে পারবো। তো আমরা যখন ওকে ছেড়ে দিই তখন তার ওজন দাঁড়ায় 1140 গ্রাম এবং এখন সে মায়ের বুকে থাকে এবং মায়ের বুকটা সে সরাসরি টেনে খেতে পারে এবং এটা আমরা আশা করি যে এটা আমাদের সফলতা। এই কেয়ার চলবে তার 2000 গ্রাম পর্যন্ত কন্টিনিউয়াস, মানে যে সপ্তাহে অথবা 10 দিন পর অথবা মাসে একবার ফলো আপে আসবে। চিকিৎসকরা বলছেন নিবিড় পরিচর্যা ও পরিবারের ধৈর্যের কারণেই এই জয় সম্ভব হয়েছে। জেলা শহরের একটি হাসপাতালে 600 গ্রাম ওজনের শিশুর জীবন বাঁচানো বড় সাফল্য হিসেবে দেখছেন তারা। সেবা এবং আমাদের নার্সদের যে সেবা ব্যবস্থা এবং এটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি, কারণ এটা দিয়ে আমাদের সাকসেস। কারণ একটা যেই বাচ্চাটাকে ঢাকা না করে দিয়েছিল সেই বাচ্চাটাই আজকে মার কোলে দুধ খাচ্ছে। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।